এবার চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গুলিবিদ্ধ করা হয় বিএনপি এমপি প্রার্থী এরশাদ উল্লাহকে। নির্বাচনের জোর প্রস্তুতি নিয়ে মাঠে বিএনপি। সবার আগে প্রার্থীর নাম ঘোষণা, তালিকায় নেই সাংবাদিক, অভিনয় আর কণ্ঠশিল্পীর নাম। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে। প্রচলিত আইনেই কর্মকর্তাদের স্বচ্ছ বিচার হলে সমস্যা নেই, ব্রিফিংয়ে সেনা সদর। সমঝোতার জন্য 7 দিনের আলটিমেটামের 3 দিন পার, উদ্যোগ নেয়নি বিএনপি জামায়াত, ঘনীভূত হচ্ছে সংকট। গাঢ় নীল রঙের পোশাকে আর দেখা যাবে না পুলিশ বাহিনীর সদস্যদের, বদলে যাচ্ছে 15ই নভেম্বর থেকে, মানসিকতাও পরিবর্তনে জোর। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 12টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুব দলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলিবিদ্ধরা উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী। 2024 সালের 5ই আগস্টের পর রাউজানে খুনের শিকার হয়েছেন 17 জন। এর মধ্যে 12 জন খুন হয়েছে রাজনৈতিক কারণে। প্রার্থী ঘোষণায় জুলাই অভ্যুত্থানের পর ফের পুনরুজ্জীবিত বিএনপি তৃণমূল। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। নতুন পুরনোর মিশেলের এই নেতৃত্বকে স্বাগত জানিয়ে এগিয়ে আসছেন সমর্থকরা। জয়ের ধারায় ফিরতে প্রার্থীরাও নিচ্ছেন নানা কৌশল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ভোটের মাঠে ফিরেছে 7 বছর পর। নতুন পুরনোর মিশেলে ঘোষণা করা হয়েছে 200-র বেশি আসনে প্রার্থীর নাম। গাজীপুরের 6টি আসনের মধ্যে 2, 3, 4 ও 5 আসনে প্রার্থী দিয়েছে দলটি। এর মধ্যে 2টি আসনে এসেছে নতুন মুখ। তরুণ ভোটারদের লক্ষ্য করে প্রচারণার কৌশল সাজাচ্ছেন নেতারা। একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের যুব সমাজ, সেখান থেকে মুক্ত করা দরকার আমাদের এলাকাকে। তাছাড়া অবকাঠামোগত উন্নয়নের 17 বছরে যে একটা বিশাল বড় একটা ঘাটতি, সেটাকে পূরণ করা দরকার। আমরা যেন এখান থেকে ধানের শীষকে গাজীপুর 2 থেকে বিজয়ী করতে পারি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আমরা এই আসনটি উপহার দিতে পারি। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যে 31 দফা, সেটি কিন্তু আপনার মানুষ গ্রহণ করেছে এবং সেই জন্যই মানুষ ভোট দিবে আমাদেরকে, এটি আমার বিশ্বাস। কর্মী সমর্থকরাও এগিয়ে আসছেন নতুন উদ্যমে। সর্বস্তরের জনগণ রনি ভাইকে বিপুল ভোটে আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে পাশ করাবে। দল মত সব নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাকে দানের শীষে ভোট দিয়ে বিজয়ী করব ইনশাল্লাহ। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 9টিতে প্রার্থী ঘোষণা করলেও স্থগিত রয়েছে গুরুত্বপূর্ণ ময়মনসিংহ সদর সহ 2টি আসন। নেতাকর্মীরা বলছেন, বিভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন তারা। সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মী উজ্জীবিত ধানের শীষ। জনগণ দেখুক তার যোগ্যতা অনুযায়ী কাকে নির্বাচন করা উচিত। 1991 সালের পর বরগুনার 2টি আসনেই দলীয় প্রার্থী পেয়ে উদ্বেলিত বরগুনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিল ও শোভাযাত্রায় প্রচার হচ্ছে ধানের শীষের। আমরা বরগুনাবাসীর পক্ষ থেকে তার কাছে যে বরগুনার মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আসনটা আপনাকে উপহার দিয়েছে, অতএব আমাদের দাবিটা অন্যান্য সকলের চেয়ে অনেক বেশি। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই পুরনো নেতৃত্বে ভরসা রেখেছে বিএনপি। সুষ্ঠু ভোট হলে আসনগুলো ফিরে পাবে বলে মনে করেন সমর্থকরা। বিপুল ভোটে আমাদের এই 3 এমপি নির্বাচিত হবেন ধানের শীষ মার্কা নিয়ে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন ফিরিয়ে আনার প্রত্যাশা প্রার্থীদের। দেশের স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে সর্বত্রই যেন আমরা একটা সুশাসনের আবহাওয়া তৈরি করতে পারি,
এইটি হোক আমাদের সামনের দিনের আকাঙ্ক্ষা, সামনের দিনের প্রত্যাশা। এদিকে লালমনিরহাটে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরই শুরু হয়েছে প্রচার। নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক করছেন এক আসনের প্রার্থী হাসান রাজীব প্রধান। আমি এর মাঝে তাদের সঙ্গে যোগাযোগ করব। আমি বিশ্বাস করি তারাও ধানের শীষের জন্য এখানে কাজ করবেন, বিএনপির জন্য কাজ করবে। এদিকে প্রার্থী ঘোষণা ঘিরে বিক্ষোভের ঘটনাও ঘটেছে কয়েকটি এলাকায়। এমন পরিস্থিতিতে দলকে সংগঠিত করে নির্বাচনী বৈতরণী পাড়ি দেয় এখন বিএনপির মূল চ্যালেঞ্জ। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আসনগুলোতে বিএনপির প্রার্থীদের জয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নামছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নির্বাচনী নানা কৌশল নেয়ার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর মাত্র কয়েক মাস, এরপরেই ভোটের লড়াই। দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও আঁচ মিলছে নির্বাচনী উত্তাপের। জেলার 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 6টি আসন নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিতে মাঠে নামছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। আমাদের তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে আমাদের একত্রিত করতে হবে, যেটা হচ্ছে আমাদের এক এবং অভিন্ন। বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। সাংগঠনিকভাবে এই নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য যে সাংগঠনিক শক্তি নিয়ে কাজ করা দরকার, সেই পরিকল্পনা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কাজ করব। প্রস্তুতির অংশ হিসেবে ওয়ার্ড থেকে শুরু করে নগর কমিটি চাঙা করার পাশাপাশি ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের অত্যন্ত পরিকল্পিতভাবে আমরা নির্বাচনের জন্য আমরা কাজ করব, কারণ যে অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে, বিএনপি বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের মুখ্য ভূমিকা রাখতে হবে। একটা সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রত্যেকজন কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা নাগরিক যেন তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি এবং আমরা নিজেরাও এই বিষয়ে দায়িত্ব পালন করছি। বিএনপির প্রার্থীদের পক্ষে মাঠে নামছেন মহিলা দলের কর্মীরাও। নারী ভোটারদের আকৃষ্ট করতে নিচ্ছেন নানামুখী পরিকল্পনা। প্রত্যেকে আমরা ছোট ছোট টিম গঠন করেছি। আমরা ঘরে ঘরে যাব ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য। টিম করে করে প্রতিটা প্রার্থীর সাথে আমরা থাকব এবং প্রতিটা দরজায় দরজায় গিয়ে বিএনপির পক্ষে যাতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এটা বুঝাবো। বিএনপির অঙ্গ সংগঠনগুলোর এমন পরিকল্পনা নির্বাচনী মাঠে কতটা কাজে দেবে তা এখন দেখার বিষয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আর দেখা যাবে না পুলিশ বাহিনীর সদস্যদের গাঢ় নীল রঙের পোশাকে। বদলে যাচ্ছে চলতি মাসের 15 তারিখ থেকেই। নতুন ধূসর রঙের মতো পোশাক পরা অবস্থায় ডিউটি করতে দেখা যাবে পুলিশের রেঞ্জ, থানা ও মেট্রোপলিটন এলাকার কর্মরত সদস্যদের। প্রাথমিক পর্যায়ে সব মেট্রোপলিটনে ইউনিফর্ম পরা শুরু হবে। পর্যায়ক্রমে সব ইউনিট নতুন ইউনিফর্ম পাবে। শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তনেও জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। ভেঙে পড়ে পুলিশ সদস্যদের মনোবলও। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। বিষয়গুলো মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। প্রাথমিক পর্যায়ে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সচিবালয়ে দেয়া হয় পোশাকের ট্রায়াল। যদিও নতুন কাপড়ের রং নিয়ে উঠে সমালোচনাও। স্বাধীনতার পর 2004 সালে পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন আসে। সেই সময় মেট্রোপলিটনগুলোয় হালকা জলপাই রং আর জেলা পুলিশকে দেয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। পোশাকে আবার কিছুটা পরিবর্তন আসে 2009 সালে। এরপর 2021 সালের শুরুর দিকে বিভিন্ন ইউনিটের বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয়। পরে নানা কারণে আর নতুন পোশাক পায়নি বাহিনীটির সদস্যরা। এই মাসের 15 তারিখ থেকে আর দেখা যাবে না চিরচেনা গাঢ় নীল রঙের পোশাকে। বদলে যাবে রেঞ্জ ও থানা পর্যায়ের কর্মরতদের পোশাকও। ধাপে ধাপে পুলিশের জেলা পর্যায়ে পোশাক পরিবর্তন হবে। পোশাক পরিবর্তন এটা ধাপে ধাপে হবে পর্যায়ক্রমে। আমরা শুরুতেই 15ই নভেম্বর মেট্রোপলিটন পুলিশ এবং গিয়ে বিশেষায়িত ইউনিট যেমন নৌ পুলিশ, পিবিআই এদেরকে ইউনিফর্মগুলো প্রথমে সরবরাহ করা হবে। তারপর পর্যায়ক্রমে জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিট এই পোশাক পরিধান শুরু করবে। মানসিকতার পরিবর্তন না করে পোশাকের মধ্যে মনোযোগ আটকে থাকলে বাহিনীতে কোনো উন্নতি আসবে না বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ। সাধারণ মানুষের মধ্যে একটা একেবারে মৌলিক প্রশ্ন যে নতুন পোশাক পরে পুলিশ কিংবা পুলিশ সদস্যরা তার পুরাতন অভিযোগগুলোকে বাদ দিয়ে তার কর্মকাণ্ডে নতুনত্ব আনতে পারবে কিনা।
যদি না পারে তাহলে এই পোশাক, নতুন পোশাক তো, এই রং তো সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে যে ধারণা আছে এই ধারণা তো পরিবর্তন করতে পারবে না। পুলিশ বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্রশিক্ষণের মাধ্যমে তার সক্ষমতার বিকাশ কিংবা নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অসংখ্য প্রতিভা, যাদের অনেকেই প্রত্যাশা প্রাপ্তির হিসাব ছাড়াই শিল্প ও সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছেন। তাদেরই একজন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা গুণী শিল্পী আব্দুল্লাহ, যিনি ৭৬ বছর বয়সেও বাঁশির সুরের মূর্ছনায় মানুষকে মুগ্ধ করে রেখেছেন। দিনাজপুরের নবাবগঞ্জের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ দীর্ঘ ৬০ বছর ধরে বাঁশের বাঁশি বাজিয়ে মানুষকে মুগ্ধ করে চলেছেন। মাত্র ১২ বছর বয়সে গরু ছাগল চড়াতে গিয়ে এক রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে বাঁশির প্রেমে পড়েন। পরে ৫০ পয়সা দিয়ে একটি বাঁশি কিনে নিজে নিজেই বাজানো শেখেন। পরবর্তীতে শাস্ত্রীয় সঙ্গীত সহ সব ধরনের গানের সাথে বাঁশি বাজানো রপ্ত করেন। ছিয়াত্তর বছরের বৃদ্ধ আব্দুল্লাহ তার জীবনের দীর্ঘ সময় অসংখ্য মানুষকে বাঁশি বাজানো শিখিয়েছেন। পাশাপাশি উন্নত মানের বাঁশের বাঁশি তৈরি করে সেগুলো নামমাত্র মূল্যে দেশের বিভিন্ন স্থানের মেলায় বিক্রি করছেন। এত বয়সে আর এত বেশি বয়সে আমি কখনোই বাঁশির সুর শুনি নেই। তার বাঁশির সুর শুনে আমার খুবই ভালো লাগছে। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। তার শিক্ষার জীবনে অনেক ছাত্র ওনার রয়ে গেছে এবং তারা নিয়মিতভাবে এখনো বাঁশি বাজায়। দীর্ঘদিন থেকে বাঁশি বাজিয়ে এবং নানানজনকে বাঁশি প্রশিক্ষণ দিয়ে আসছেন আমাদের আব্দুল্লাহ সাহেব। এই বাঁশিটা এখন ছড়ে দিচ্ছি, ছেলেপেলেরা এখন ছাত্র ছাত্রী সবাই এই বাঁশিটার জন্য আগ্রহীও। তো এই বাঁশিটা আমি এটা যেটুকু একটু বেচা কেনা করি বা দেই, করায় খুশি মানে আমাকে যেটা দেয় সেটাই আমি নিই। গুণী শিল্পী আব্দুল্লাহ হয়তো একদিন থাকবেন না, তবে তার শিষ্যরা তার বাঁশির সুরের মূর্ছনা টিকিয়ে রাখবে যুগের পর যুগ। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জনপদ গাইবান্ধার পৌর শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিনই দেখা দিচ্ছে তীব্র যানজট। এতে দিনের বেশিরভাগ সময় শহরের প্রধান সড়কগুলো অচল থাকছে। যানজটে চরম ভোগান্তিতে পড়া স্থানীয়রা বলছেন এ থেকে মুক্তি চান তারা। তাদের অভিযোগ, অতিরিক্ত যানবাহনের পাশাপাশি বিভিন্ন রুটের পণ্যবাহী ট্রাক, অটোরিকশা, ইজি বাইক ও মোটরসাইকেলের দখলদারিত্ব পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলছে। যানজটের শহরে পরিণত হয়েছে গাইবান্ধা শহর। ১ ও ২ নম্বর ট্রাফিক মোড়, রেল গেট, জেলখানা রোড, ব্রিজ রোড, পুরাতন বাজার, বাস স্ট্যান্ড এবং ডিসি অফিস এলাকায় যানজট এখন নিত্যদিনের বাস্তবতা। পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়োবৃদ্ধদের সড়ক পারাপারে বাড়ছে ঝুঁকি ও ভোগান্তি। তথ্য বলছে ৬ মাসে গাইবান্ধা শহরের প্রধান সড়ক পারাপারের সময় অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছে। রিক্সায় বা অটোয় মনে করে যাইতে সময় লাগে আর রাস্তায় অনেক জ্যাম থাকে, সেই জন্য আর কি স্কুলে যাইতে দেরি হয়। যারা অদক্ষ তারাও এই অটো রিক্সা চালায়, যানজটের সৃষ্টি হওয়ার কারণে মানুষের জীবনটা বাধাগ্রস্ত হয়ে গেছে। স্থানীয়দের দাবি, আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু, বিকল্প সড়ক উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ফুটওভার, ব্রিজ নির্মাণ ছাড়া শহরের যানজট সমস্যা ভবিষ্যতে আরও জটিল হবে। এহারে অটো চলে, লাইসেন্স গুলোও চলে, অলাইসেন্সও চলে, মানুষজন চলাফিরে খুব মুশকিল বাজে গেছে। দোকানের সামনে ফুটপাত দখল করে আছে, চলাফেরা করা খুব কষ্ট হয়ে গেছে। নতুন নগরায়ন করা হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু জনগণ সেই সুবিধাটা পাচ্ছে না। অবৈধ যানবাহন বন্ধে অসহায়ত্বের কথা জানালো পৌর কর্তৃপক্ষ। যদিও প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দক্ষ করে গড়ে তোলার দায়সারা আশ্বাসও দিয়েছে। জীবিকার তাগিদে এই শহরাঞ্চলে এসে আশ্রয় নেয় এবং তাদের প্রধান জীবিকার উপায় হয় অটো চালানো অথবা রিক্সা চালানো। সংক্ষিপ্ত আকারে যে রাস্তায় চলাচলের বিষয়ে আমরা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি পুজোর পরেই আমরা এই প্রশিক্ষণটি আয়োজন করতে পারবো। দ্রুত যানজট নিরসনে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি গাইবান্ধা পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের শুরুতে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মোয়ালরা।
নিঝুম দ্বীপ, কাজীর বাজার বন সহ প্রত্যন্ত অঞ্চলে চলছে প্রাকৃতিক মধু সংগ্রহ। এই দ্বীপে মধু চাষে অপার সম্ভাবনা রয়েছে। চলতি বছর এই অঞ্চলে 5 থেকে 6 টন মধু আহরণ সম্ভব বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। নোয়াখালীর হাতিয়ায় শীত শুধু ঠান্ডা আবহাওয়ায় নিয়ে আসে না, আনে অর্থনীতির এক নতুন সম্ভাবনাও। দ্বীপ উপজেলাটিতে মধু অনেকের জীবনের জীবিকার অবলম্বন। শীতের শুরুতে মধু সংগ্রহ করা হয়। বনে ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গাছে মৌমাছি চাক তৈরি করে, তাই স্বাদ, ঘ্রাণ আর পুষ্টি উৎপাদন অক্ষুণ্ণ থাকে প্রাকৃতিক এই চাকের মধুতে। প্রাকৃতিকভাবে সংগ্রহ করা এই মধু ওষুধ থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয়। খাঁটি মধুর চাহিদাও রয়েছে বেশ। বাসা থেকে কাটে, সেখান থেকে যদি আপনি সংগ্রহ করেন ভালো মানের মধু পাওয়ার সম্ভাবনা খুব বেশি। 20-25 দিন বা 1 মাস পর মধু বসে, মধু আমরা সংগ্রহ করতে পারি। সরকারিভাবে মৌয়ালদের উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করলে এই খাতের সম্ভাবনা আরও বিকশিত হবে দাবি মধু আহরণকারীদের। আমরা 15 দিন বা 20 দিন বাদে ওগুলা বাসাগুলা কাটি, 1200, 1300, 1400 টাকা আমরা বিক্রি করি। প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় যেন আরও ভালোভাবে এরা মধুটা সংগ্রহ করতে পারবে। চলতি বছর হাতিয়ায় প্রায় 3000 প্রাকৃতিক চাক থেকে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে যদি আমরা আর্টিফিশিয়ালভাবে যদি চাষও করি তাহলে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা যদি কৃষি বিভাগ থেকে এই ধরনের সাপোর্ট পাই, তাদেরকে প্রশিক্ষণের, তাহলে তারা আরও উপকৃত হবে। নিঝুম দ্বীপ সহ হাতিয়ায় বিভিন্ন বনে মৌচাক রক্ষণাবেক্ষণ করলে মধু উৎপাদন করে আর্থিকভাবে লাভবান ও কর্মসংস্থান বাড়তে পারে জানান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 99, খুলনা 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি এই আসনটি থেকে প্রতিনিধিত্ব করতে চান। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনার দল থেকে আসলে কি করতে চেয়েছেন বা করতে পেরেছেন যার কারণে আপনি নিজেকে যোগ্য মনে করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধন্যবাদ ডিবিসি পরিবারকে। আজকের এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত রয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দুরুদ সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনি আমাকে জানতে চেয়েছেন আমি কেন মনোনয়ন প্রত্যাশী। আসলে আমি মনোনয়ন প্রত্যাশী না, আমাকে মুহতারাম আমিরের পক্ষ থেকে ইতিমধ্যে আমাকে মনোনয়ন অনেক আগেই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি জোটে যান, জোটে গেলে তো তাহলে আপনার এইটা ছেড়ে দিতে হতে পারে, তখন আসলে কি করবেন? আমরা সবসময় আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি, আমাদের মোহতারাম আমিরের নির্দেশনার প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং আনুগত্যশীল। আমাকে যে কোনো মুহূর্তে নির্দেশনা দিলেই আমি জোটের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, দেশ মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে আমি যখন তখনই আমার অবস্থানকে আমি পরিবর্তন করে অন্যকে সমর্থন দিব এবং আমার সর্বশক্তি দিয়ে, আমার সংগঠন নিয়ে আমি জোটকে বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কী ধরনের প্রতিশ্রুতি আপনি দিতে চান এই সাধারণ জনগণের জন্য, বিশেষ করে এই আসন? আসলে খুলনা বিভাগীয় শহর এবং খুলনা 2 আসন পুরো 6টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরের মধ্যে। আমরা জনগণের কাছে এতটুকু আশ্বস্ত করতে চাই যে ইতিপূর্বে আমরা কখনোই দুর্নীতির সাথে ছিলাম না, আমাদের কোনো দুর্নীতির রেকর্ড নাই। সামনে যদি আমাদেরকে তারা বিজয়ী করে অন্তত আমাদের দ্বারা কোনো ধরনের দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো খুলনাবাসী জানে যে আমরা বিগত সবথেকে বড় মহামারী ছিল করোনাকালীন সময়ে আমাদের টিম নিয়ে আমার মনে হয় যে পুরো 2টা বছর 4 ঘন্টা রেস্ট নিয়েছি, 20 ঘন্টা আমি রাস্তায় মানুষের দৌড়ে দৌড়ে অক্সিজেন নিয়ে, খাদ্য নিয়ে, আমি মানুষের লাশ পর্যন্ত নিজ হাতে নিয়ে দাফন কাফনের কাজ করেছি। যখন আপনারা জানেন যে সব ধরনের মানুষ, প্রায় মানুষ ঘরে বসা ছিল, বড় বড় নেতৃবৃন্দ, আমি মাস্ক ছাড়া, কোনো সেফটি ছাড়াই আমার টিম নিয়ে আমি মাঠে ময়দানে যেভাবে জীবন বাজি রেখেছিলাম, আমাকে খুলনাবাসী যদি নির্বাচিত করুক বা না করুক, আমি ইনশাআল্লাহ আজীবন আমার এই খুলনাবাসীর জন্য, আমার এই দেশ মানবত ইসলামের সাথে আমি তাদের পাশে থেকে যাবো ইনশাআল্লাহ। আপনার যে এই হাত পাখা, সে হাত পাখার বাতাসকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে কিনা, ইতিমধ্যে আপনারা কি করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য প্রতিটি মোড়ে মোড়ে, বাজারে,
মসজিদে মন্দিরে আমরা আমাদের দাওয়াত নিয়ে যাচ্ছি এবং আমাদের তৃণমূলের দায়িত্বশীলরা তারা আমাদের লিফলেট নিয়ে দাওয়াত নিয়ে বাড়ি বাড়ি মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ কাজ চলমান। কেমন রেসপন্স করছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা কি বলছে? আমাদেরকে ইতিমধ্যে আমরা যা মানুষের কাছে গিয়েছি অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে রিসিভ করতেছে এবং আশ্বস্ত করতেছে যে এবার আমরা পরিবর্তন চাই। পেছনের যে ভঙ্গুর রাজনীতি, বিষাক্ত রাজনীতি থেকে মানুষ বের হয়ে নিরপেক্ষ, সুন্দর এবং যারা নীতিমান, যারা ইসলামী আদর্শে ধর্মাবলম্বীরা কি করছে? সনাতন ধর্মী অবলম্বীরা ভাই আমাদেরকে আশ্বস্ত করছে, বলতেছে যে আপনারা 5 তারিখের পরে আমাদের মন্দিরগুলো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের বাড়ি যেভাবে ইসলামী আন্দোলনের দায়িত্বটা পাহারা দিছে, তো তাতে ইসলামী আন্দোলনের অবদানকে আমরা ভুলবো না, আমরা আপনাদের সাথে আছি। তারা আমাদেরকে প্রকাশ্যে এভাবে আশ্বস্ত করতে চান। এবার নির্বাচনটা কতটা চ্যালেঞ্জ হতে পারে, সংক্ষিপ্ত একবার ছোট করে? এবারের নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জিং হবে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পাই তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা যা দেখতেছি তাতে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনকে মানুষ বরণ করবে সুন্দরভাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে। এই আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব, বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।